সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। ওমানে আলোচনায় বসতে যাচ্ছে ইরান ও আমেরিকা, কিন্তু উভয়ের আঙ্গুল বন্দুকের ট্রিগারে। আলোচনা ব্যর্থ হলেই ফাটিয়ে ফেলব। দেখুন, কোনো উত্তেজনাকর বিষয় যখন আলোচনা হয়, আলোচনার সিদ্ধান্ত হয়, তখন কিন্তু সে উত্তেজনার পারদ কমে আসে। কিন্তু কিরে ভাই, ইরান আমেরিকা উত্তেজনা তো কমছেই না, বরং বেড়েই চলেছে। আগামীকাল শুক্রবার ওমানের রাজধানী মাস্কাটে ইরান ও আমেরিকা আলোচনায় বসছে ঠিকই, কিন্তু ভেতরে ভেতরে উভয় পক্ষ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ গতকাল ও আজ পরপর 2 দিনে মধ্যপ্রাচ্যের বিভিন্ন আরব দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ছবি প্রকাশ করেছে। ছবিগুলোর ক্যাপশনে লেখা হয়েছে ক্যাপশনবিহীন ছবি। আপনি যখন হুমকি দিচ্ছেন আমেরিকা হামলা করলে আমরা আমেরিকার ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালাবো, তখন এসব ছবি প্রকাশের কিন্তু অন্য কোনো অর্থ থাকতে পারে না। যেমন সম্প্রতি ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী বলেছিলেন, ইউরেনিয়াম সমৃদ্ধ করে তা বেসামরিক কাজে ব্যবহার করার চেয়ে বোমা তৈরির কাজ করা বেশি সহজ। কি বুঝলেন? হতে পারে হুমকি, হতে পারে সত্যি সত্যি বোমা তৈরির প্রযুক্তি ইরানের হাতে রয়েছে এবং বোমা বানিয়ে ফেলেছে, কিছুই বলা যায় না। কারণ গত বছর যখন ইসরায়েল ইরানে হামলা চালিয়েছিল এবং তার কয়েকদিন পরে ওই যুদ্ধের মধ্যেই আমেরিকা ইরানের 3টি পরমাণু স্থাপনায় হামলা চালিয়ে বলেছিল যে আমরা ইরানের পরমাণু সক্ষমতা একদম ধ্বংস করে দিয়েছি, তার 2 দিন পরে কিন্তু খবর এসেছিল যে ইরান ওইসব স্থাপনা থেকে 403 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে ফেলেছে এবং সেই সমৃদ্ধ ইউরেনিয়ামের মাত্রা ছিল 60% বা 60%। এখন পরমাণু বোমা তৈরির কাজে 90% সমৃদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন হয় ঠিকই, কিন্তু কোনো কোনো বিশেষজ্ঞ বলেন, এবং আসলেই সেটা সম্ভব, যে 60 মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়েও পরমাণু অস্ত্র তৈরি করা যায়, অর্থাৎ বোমা তৈরি করা যায়। আর 403 কেজি ইউরেনিয়াম দিয়ে 9 থেকে 10টি পরমাণু বোমা তৈরি করা সম্ভব। তাহলে মোহাম্মদ ইসলামী যে বললেন যে বিদ্যুৎ উৎপাদনের কাজে বা অন্যান্য বেসামরিক কাজে পরমাণু প্রযুক্তি ব্যবহারের চেয়ে বোমা তৈরি বেশি সহজ, তার অর্থ কি হতে পারে আমরা জানি না, যতক্ষণ পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসছে। এদিকে ইরানের বার্তা সংস্থা ফার্স আজ আরেকটি বিপজ্জনক খবর প্রকাশ করেছে। আমি ফার্সি খবরটি দেখাচ্ছি আপনাদের। খবরের শিরোনাম হচ্ছে, দুবাইয়ে আমেরিকানদের মানি লন্ডারিং এর কেন্দ্রগুলো ইরানের পর্যবেক্ষণে রয়েছে। এই খবরে দুবাইয়ের এমন কিছু ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ছবি সহ এগুলোর আর্থিক লেনদেনের বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, এসব প্রতিষ্ঠানের মাধ্যমে আমেরিকানরা বিগত বছরগুলোতে দুবাইয়ে হাজার হাজার কোটি ডলার বিনিয়োগ করেছে। এসব ছবি প্রকাশ করে তো আর হুমকি দেওয়ার প্রয়োজন নেই, এমনিতেই উত্তেজনার পারদ বাড়তে থাকে। তাছাড়া গতকাল একজন ইরানি সেনা কমান্ডার বলেছিলেন, আমাদের দক্ষিণাঞ্চলীয় বন্দর আব্বাস শহর থেকে তাকালে খালি চোখেই দুবাই দেখা যায়। কাজেই দুবাইয়ের মার্কিন স্বার্থগুলোতে আঘাত আনতে আমাদের ক্ষেপণাস্ত্রের প্রয়োজন হবে না বা ড্রোনেরও প্রয়োজন হবে না, আমরা রকেট দিয়েই এই কাজ সেরে ফেলতে পারবো। আলোচনার আগ মুহূর্তে ইরানের পক্ষ থেকে কেন এমন হুমকি দেওয়া হচ্ছে? কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই আগে ভাগে হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, এবারের আলোচনা ব্যর্থ হলে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনেইকে দুশ্চিন্তায় পড়তে হবে। এর আগের দিন তিনি একই হুমকি দিয়েছিলেন একথা বলে যে অত্যন্ত খারাপ কিছু ঘটবে আলোচনা ব্যর্থ হলে। এর মানে হচ্ছে, আলোচনায় আমার কথা যদি বিনা বাক্যবায়ে মেনে নাও তো ভালো কথা, তা না হলে হামলা হবে। তো এখন তুমি হুমকি দেবে আর আমি বসে বসে আঙুল চুষবো? ইরান তাই পাল্টা হুমকি দিয়ে যাচ্ছে তার মতো করে। এদিকে আজই আরেকটি ভূগর্ভস্থ মিসাইল সিটি বা ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করেছে ইরান। আপনারা দেখতে পাচ্ছেন যে মিসাইল সিটির ক্ষুদ্র ক্ষুদ্র অংশ এখানে তুলে ধরা হচ্ছে। সব তো দেখিয়ে দেওয়া যাবে না। এখানে একটি বিষয় উল্লেখ না করলেই নয়, আর তা হচ্ছে, ইরানে ভূগর্ভস্থ যে মিসাইল সিটি বা ড্রোন সিটির কথা বলা হয়, সেগুলো যে মাটির নিচে অবস্থিত তা কিন্তু নয়। সারা ইরানে অসংখ্য পাহাড় রয়েছে। বেশিরভাগ ভূগর্ভস্থ সিটিগুলো পাহাড়ের পেটের মধ্যে অবস্থিত। কিভাবে বুঝলাম? তাহলে একটি ফার্স্ট হ্যান্ড এক্সপেরিয়েন্স শুনুন। আমি তখন তেহরানে থাকি।
আমার এক ইরানি কলিগ এরকম একটি মিসাইল সিটি কভার করতে গিয়েছিলেন টেলিভিশন ক্যামেরা এবং সমস্ত সেট টেট নিয়ে। ফিরে আসার পরে আমি তাকে জিজ্ঞাসা করলাম, সিটিটা কোথায় বলো তো? সে আমাকে বলল, আমি জানি না। আমি ধরে নিলাম যে আমি বিদেশি বলে সে আমাকে বলবে না। আমার ধারণা সে পড়তে পারলো এবং সে বলল, বন্ধু, আমি তোমাকে মিথ্যা কথা বলছি না। দেখো, আমাদেরকে আমাদের এই অফিস থেকে সামরিক হেলিকপ্টারে করে উঠিয়ে নেওয়া হয়েছে এবং হেলিকপ্টার আধা ঘন্টা চলা পর্যন্ত আমরা দুপাশের সব কিছু দেখছিলাম। কিন্তু এরপরে আমাদেরকে বলা হলো যে দুঃখিত, প্রোটোকল অনুযায়ী এবার আপনাদের চোখ বন্ধ করতে হবে, অর্থাৎ আমরা আপনাদের চোখ বেঁধে দিচ্ছি। আপনারা আমাদের দেশেরই মানুষ, আমাদেরই সাংবাদিক, আমাদেরই ভাই, এবং আপনারাও চান আমাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা বেড়ে উঠুক, কিন্তু আমরা সামরিক গোপন স্থাপনা এবং স্পর্শকাতর স্থাপনা বলে এগুলো আপনাদেরকে দেখাতে পারি না, এজন্যই আপনাদের চোখ বন্ধ করতে হবে। তো আমাদের চোখ বন্ধ করে তারা আমাদেরকে আরো আধা ঘন্টার মতো হেলিকপ্টার চালিয়ে নিয়ে গেল। তারপরে একটি জায়গায় হেলিকপ্টার ল্যান্ড করলো। ল্যান্ড করার পরেও আমাদেরকে কিছু দূর হাঁটিয়ে নিয়ে যাওয়া হলো চোখ বন্ধ রাখা অবস্থায়। তারপরে আমাদের চোখ খুলে দেওয়া হলো এবং চোখ খোলার পরে আমরা যেটা দেখলাম সেটি হচ্ছে যে আমরা একটি পাহাড়ের চূড়ার কাছাকাছি অবস্থান করছি এবং সেখানে পাহাড়ের একটি গুহার ভেতরে আমরা ঢুকে গেলাম। অর্থাৎ বাইরে থেকে দেখলে মনে হবে যে একটি পাহাড়ের একটি প্রাকৃতিক গুহা, ন্যাচারাল গুহা, কিন্তু ঢোকার পরে ভিতরে ঢুকে আমাদের চোখ ছানা বড়া। সেখানে বিশাল এক সিটি এবং সেখানে নানা রকমের ক্ষেপণাস্ত্র মোতায়েন করা রয়েছে। তো সেখানে আমাদেরকে সব ছবি তুলতে দেয়নি, সব জায়গার ভিডিও করতে দেয়নি। তারা যতটুকু আমাদেরকে করতে দিয়েছে আমরা ততটুকু ভিডিও করে এনেছি এবং ততটুকুর ভিত্তিতে আমরা নিউজ তৈরি করেছি। তো আমি তখন আশ্বস্ত হলাম যে না, আমার বন্ধু আমাকে মিথ্যা বলেনি, বরং সে নিজেও জানে না যে মিসাইল সিটি কোথায় অবস্থিত। তাহলে বুঝুন যে ইরানের মিসাইল সিটির খবর ইরানি সাংবাদিকরাই জানে না, পশ্চিমারা কিভাবে জানবে আর তারা কিভাবে এইসব সিটিতে হামলা চালাবে। যাই হোক, তাহলে আমরা যে বিষয়টি পাচ্ছি সেটি হচ্ছে আলোচনায় বসার আগে আমেরিকা ও ইরান পরস্পরকে হুমকি দিয়ে যাচ্ছে এবং জোর কদমে যুদ্ধের প্রস্তুতি চলছে। যদি কোনো কারণে আলোচনা ব্যর্থ হয় তখন কিন্তু ট্রিগারে চাপ লাগতেও পারে। এবারে শুক্রবার ওমানে ইরানের সঙ্গে আমেরিকার যে আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে তার কিছু খুঁটিনাটি তুলে ধরছি। প্রথমত, আলোচনা তুরস্ক থেকে ওমানে স্থানান্তর করা হয়েছে ইরানের দাবি মেনে নিয়ে। দ্বিতীয়ত, এটা স্পষ্ট হয়েছে যে ওমানের রাজধানী মাস্কাটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচির সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের ইরান বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জেরেড কুশনার আলোচনায় বসবেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি জানিয়েছেন, ওমানের স্থানীয় সময় শুক্রবার সকাল 10টায় এ আলোচনা অনুষ্ঠিত হবে। আলোচনায় দেশটি তার পরমাণু কর্মসূচি ছাড়া অন্য কোনো বিষয়ে কথা বলবে না। অন্যদিকে ইসরায়েলিরা ওয়াশিংটনকে এই বলে চেপে ধরেছে যে আলোচনায় ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিও অন্তর্ভুক্ত করতে হবে, অর্থাৎ ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করার ব্যবস্থা করতে হবে। কিন্তু ইরান এই দাবি মেনে নেবে বলে মনে হচ্ছে না। আলোচনায় আমেরিকা আরেকটি দাবি জানাতে পারে, আর তা হলো মধ্যপ্রাচ্যের প্রক্সি শক্তিগুলোকে সাহায্য করা যাবে না। ইরান কখনো কোনো প্রক্সিকে সহায়তা করার কথা স্বীকার করেনি, তাই এই দাবি ধোপে টিকবে না। এদিকে এতদিন পরমাণু আলোচনায় আমেরিকার দাবি ছিল শুধু এটা নিশ্চিত করলে হবে যে ইরান পরমাণু অস্ত্র বানাচ্ছে না, ইউরেনিয়াম সমৃদ্ধ করতে কোনো বাধা নেই। কিন্তু এবার ট্রাম্প বলছেন ইরানকে টোটালি পরমাণু কর্মসূচি গুটিয়ে ফেলতে হবে, অর্থাৎ কোনো ইউরেনিয়াম সমৃদ্ধ করা চলবে না, মামাবাড়ির আবদার। তবে আমেরিকার মনের এই সুপ্ত বাসনার কথা ইরানের সুপ্রিম লিডার এখন থেকে 10 বছর আগে বলেছিলেন। তিনি 2016 সালে এক ভাষণে বলেছিলেন, আমেরিকা আসলে চায় না আমরা বেসামরিক কাজেও পরমাণু শক্তি ব্যবহার করি, কিন্তু তা সে মুখ ফুটে বলতে পারছে না, লজ্জা পাচ্ছে। কিন্তু ট্রাম্প নির্লজ্জ মানুষ। আগের মার্কিন প্রেসিডেন্টরা যে কথা বলতে পারেননি তিনি তা নির্দ্বিধায় বলে দিচ্ছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমেরিকা যখন ইরানকে কোনো কর্মসূচি চালাতে দিতে চায় না, আর ইরানেরও রেড লাইন হচ্ছে সে পরমাণু কর্মসূচি চালাবেই, তখন আলোচনা হবে কিভাবে, আর তাতে কি ফলই বা বয়ে আসবে? এই প্রশ্নের উত্তর জানার জন্য আমাদেরকে শুক্রবার মাস্কাট আলোচনা পর্যন্ত অপেক্ষা করতে হবে।
মাস্কাট আলোচনার আরেকটি খবর হচ্ছে, জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্স ইরান মার্কিন আলোচনায় অংশগ্রহণ করার আগ্রহ প্রকাশ করেছেন এবং যথারীতি ইরান তার জবাব দিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যে ব্যক্তি ইরানের পরমাণু আলোচনা থেকে 3 ইউরোপীয় দেশকে সরিয়ে নিয়েছে, সেই ব্যক্তি এখন আবার আলোচনায় ফেরার জন্য কাকুতি মিনতি করছে। আরাকচি আরো বলেন, এই ব্যক্তি এর আগেও নিজের রাজনৈতিক অপরিপক্কতার প্রমাণ দিয়ে দাবি করেছিল যে ইরান সরকারের পতন হচ্ছে, তাও আবার মাত্র কয়েক সপ্তাহের মধ্যে। সম্প্রতি ইরানে বিদেশি মদদে দাঙ্গা চলার সময় জার্মান চ্যান্সেলর বলেছিলেন, ইরান সরকার আর কয়েক সপ্তাহের বেশি টিকবে না। জার্মান চ্যান্সেলর অর্থাৎ জার্মানির প্রধানমন্ত্রী, তিনি একটি কথা বলেছেন এবং তার জবাব দিচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। বিশ্বের অন্য কোনো দেশের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু এরকম সাহস করে জবাব দিতে পারতেন না। এদিকে মাস্কাটে যে আলোচনা হতে যাচ্ছে সে সম্পর্কে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভেন্স বলেছেন, ইরানে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা দেশটির সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির হাতে রয়েছে এবং তার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে না পারা আলোচনাকে জটিল করে তুলেছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প টেলিফোনে রুশ প্রেসিডেন্ট পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সরাসরি কথা বলেন উল্লেখ করে ভেন্স বলেন, ইরানের সুপ্রিম লিডারের সঙ্গে এমন কোনো যোগাযোগ প্রয়োজন। তবে এখানে উল্লেখ করে রাখি যে ইরানের সুপ্রিম লিডার কখনো কোনো অবস্থায় কোনো মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে এখন পর্যন্ত কথা বলতে রাজি হননি এবং ভবিষ্যতেও রাজি হবেন এমন কোনো সম্ভাবনা মোটেই দেখা যাচ্ছে না। ওদিকে ইরানের একটি সূত্র আল জেদ্দা বার্তা সংস্থাকে বলেছে, আগামীকাল ওমানে অনুষ্ঠিত হতে যাওয়া আলোচনায় আঞ্চলিক দেশগুলো উপস্থিত থাকবে না, কারণ আলোচনার পরিসর বিস্তৃত করলে তাতে ফল উল্টো হতে পারে এবং একটি রাজনৈতিক প্রদর্শনমূলক আলোচনায় পরিণত হতে পারে। এর আগে কথা ছিল সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও মিশরের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেবেন, কিন্তু তাদেরকে ওমান আলোচনার বাইরে রাখা হয়েছে। দুপক্ষের সম্ভাব্য আলোচনার আরেকটি খবর হচ্ছে, ওই আলোচনার আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি টেলিফোনে মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি নিয়ে মিশর, ওমান ও কাতারের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন। ওদিকে ইরানে হামলা চালাতে হলে বিমানবাহী রণতরী ব্যবহার করার পাশাপাশি আমেরিকাকে মধ্যপ্রাচ্যে অবস্থিত তার ঘাঁটিগুলো ব্যবহার করতে হবে, কিন্তু সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত আগেই জানিয়ে দিয়েছে যে তারা তাদের ঘাঁটিগুলো ব্যবহার করতে দেবে না। এবার ইরাকও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তারা কোনো প্রতিবেশী দেশের ওপর সম্ভাব্য যে কোনো হামলার কাজে ইরাকের ভূমি ব্যবহার করতে দেবে না। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর উপকমান্ডার হামিদ রেজা মোকাদ্দামফার বলেছেন, আমেরিকা যদি ইরানে হামলা চালায় তাহলে ইরান মধ্যপ্রাচ্যে অবস্থিত প্রতিটি মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালাবে, একটি মার্কিন ঘাঁটিও ছাড় পাবে না। এর আগে গতকাল আরেকজন ইরানি কমান্ডার বলেছিলেন যে ইরান যদি আক্রান্ত হয় তাহলে প্রথম হামলা চালানো হবে ইসরায়েলে। তিনি একদম সুস্পষ্ট করে বলেছেন যে আমেরিকা মানে ইসরায়েল, ইসরায়েল মানে আমেরিকা, কাজেই হামলাটি ইসরায়েলের পক্ষ থেকে হতে হবে এমন নয়। আমেরিকা হামলা চালালেই ধরে নেওয়া হবে ইসরায়েল হামলা চালিয়েছে এবং ইসরায়েলে পাল্টা আক্রমণ চালানো হবে। এদিকে বিশ্লেষকরা বলছেন, কোনো দেশের বিরুদ্ধে আমেরিকার হামলা চালানোর আগে ওই হামলার কারণ বারবার পরিবর্তন শুভ লক্ষণ নয়। এই মুহূর্তে ইরানে হামলা চালানোর জন্যেও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কোনো সুনির্দিষ্ট লক্ষ্য নেই। মার্কিন গণমাধ্যমগুলোই দাবি করছে ট্রাম্প ঠিক কোন উদ্দেশ্যে ইরানে হামলা চালাতে চান তা স্পষ্ট নয়। মার্কিন গণমাধ্যমগুলোই দাবি করছে যে ট্রাম্প ঠিক কোন উদ্দেশ্যে ইরানে হামলা চালাতে চান তা স্পষ্ট নয়। তাহলে প্রশ্ন হচ্ছে, যুদ্ধ করার যখন কোনো সুস্পষ্ট যুক্তি নেই তখন সামরিক হামলার অপশন নিয়ে কেন কথা হচ্ছে? গত মাসে যখন ইরানে সরকার বিরোধী বিক্ষোভ এবং বিক্ষোভ থেকে বিদেশি মদদের দাঙ্গা চলছিল, তখন ট্রাম্প কয়েকবার বলেছিলেন ইরানের জনগণের জন্য তিনি সাহায্য পাঠাচ্ছেন। দাঙ্গাকারীরা ট্রাম্পের এই উস্কানিতে দ্বিগুণ উৎসাহ নিয়ে জ্বালাও পোড়াও চালিয়েছিল, কিন্তু ট্রাম্পের সে সাহায্য আসেনি। এখন দাঙ্গা থেমে গেছে, ইরান শান্ত, তাহলে এখন কেন হামলার হুমকি? উত্তর অজানা। ইরান আমেরিকা উত্তেজনার শেষ কথা হচ্ছে, আমেরিকার প্রেসিডেন্টরা তাদের ব্যক্তিগত কেলেঙ্কারি থেকে বাঁচার জন্য অনেক সময় বহির্বিশ্বে যুদ্ধ বাঁধিয়ে দেয়। এই মুহূর্তে অ্যাপস্টেইন গেট কেলেঙ্কারিতে আক্রান্ত ট্রাম্প। অ্যাপস্টেইনের সঙ্গে সেখানকার কম বয়সী মেয়েদের সঙ্গে ট্রাম্পের ছবি ও নিউজে ভরে গেছে মার্কিন গণমাধ্যম। এখন যদি ইরানের উপর হামলা চালিয়ে একটি যুদ্ধ শুরু করে দেওয়া যায় তাহলে ওই কেলেঙ্কারির হাত থেকে রক্ষা পাওয়া যাবে। এ কারণে মার্কিন প্রেসিডেন্ট
চোখ বন্ধ করে ইরানে হামলা চালানোর নির্দেশ দিয়ে বসতে পারেন, কিন্তু সেটা হবে আত্মঘাতী হামলার শামিল। ইরানে হামলা চালালে শুধু যে আমেরিকাই পরাজিত হবে তা নয়, ট্রাম্পের রাজনৈতিক জীবনেরও ইতি ঘটবে। তো বন্ধুরা, আজ আর নয়, আগামীকাল আবারও কথা বলার আশা রেখে এখানেই গুটিয়ে নিচ্ছে আজকের আসর। আপনারা প্রত্যেকে ভালো ও সুস্থ থাকুন। খোদা হাফেজ।